কর্কট রাশির কর্মজীবন 2025 কেমন কাটবে? সত্যি কি 2025 কর্মের দিক থেকে উন্নতি হবে এই কর্কট রাশির? এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা প্রথম দেখছেন আমাদের এই প্রোগ্রাম এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আলোচনাটি হচ্ছে গ্রহদের গোচরের উপর, এটা কোনো কারোর কোষ্ঠী ধরে আলোচনা নয়, অতএব মিলতে পারে নাও মিলতে পারে। আমার বিশ্বাস আগামী দিনে কর্কট রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। কর্কট রাশির ক্ষেত্রে 2025 সাল দেবগুরু বৃহস্পতি বিশেষ ভূমিকা পালন করবে, এবং কর্কট রাশির যে ঢাইয়া চলছে এটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছে। শনি মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই গোচর করছে। আর পূর্বা ভাদ্রপদে শনি অবস্থান করবে 28 এপ্রিল পর্যন্ত, তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন অবস্থান করবে আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এবং 2025 শনি জুলাই মাসের 13 তারিখ থেকে 28 নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। এর মাঝখানে 29 মার্চ শনি আবার রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মীন রাশিতে, যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর। আর এইখানে রাহু অবস্থান করছে, রাহুর সাথে জুতি তৈরি হবে। দুটি পাপগ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করবে। আবার একই নক্ষত্র কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, খুবই পবিত্র নক্ষত্র। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মধ্যে যে গুণগুলো, মায়া, মমতা, পরোপকারিতা, ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস, আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক চেতনা, আদর্শের পথ, দার্শনিক চিন্তাভাবনা, এই সমস্ত কিছু এই নক্ষত্রের মাধ্যমে শনির মধ্যে চলে আসবে, যেহেতু শনি এর মধ্যে অবস্থান করবে। আবার দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতেই থাকছে রোহিণী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। তারপরে ফেব্রুয়ারি 4 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হবে, এবং এপ্রিলের 10 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গল। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ, ভাগ্যের পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, এই দুটি ঘরের অধিপতি। আর দেবগুরু বৃহস্পতি এরপরে জুন মাসের 13 তারিখ থেকে একদম আগস্টের 12 তারিখ পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে রাহু। এবং তারপরে আবার আগস্ট মাসের 13 তারিখ থেকে চলে আসবে আবার নিজের নক্ষত্রে, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এটা তা হলো এই 2025 দেবগুরু বৃহস্পতির নক্ষত্রগত অবস্থান। এবার দেবগুরু বৃহস্পতি 14 মে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশির ক্ষেত্রে এটা দ্বাদশ ঘর। এবং 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে কর্কট রাশিতে, অর্থাৎ রাশির উপর অবস্থান করবে উচ্চ অবস্থায়। এবং 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বক্রী হয়ে যাবে, তার সাথে ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থায় ফিরে আসবে আবার মিথুন রাশিতে। এবার কর্কট রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে। আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম যে কর্কট রাশির এই অষ্টম ঘরে শনির অবস্থান কোনো রকম ভালো না, মোটেও ভালো না। সংঘর্ষ, বাধা তৈরি করবে। এবং সময়ের সাথে এই যে ঢাইয়ার যে একটা পরিবর্তন, সময়ের সাথে কিন্তু গ্রহদের চেঞ্জ হচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে, এবং বছরের শেষে এসে এই শনি এবার নক্ষত্র পরিবর্তন করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। আগে ছিল শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্রে, এবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। তো একটা নক্ষত্রগত দিক থেকে কিন্তু শনিদেবের এবার চেঞ্জ হলো, কিন্তু 29 মার্চ পর্যন্ত এই অষ্টম ঘরেই থাকছে, যতক্ষণ পর্যন্ত রাশিটা পরিবর্তন করছে না। এবং 29 মার্চ শনি রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে ভাগ্যের ঘরে। আর এই যে বছরের প্রথম শুরু হচ্ছে 1 জানুয়ারি, এই সময় কিন্তু রাশির উপর মঙ্গল আবার নীচ অবস্থায় থাকছে। তবে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, যেটা চন্দ্রদেবের নক্ষত্র। তো এই সময়কালে এই যে রোহিণী নক্ষত্র অবস্থান করছে, যার জন্য কিন্তু রাশি যথেষ্ট বলবান অবস্থায় থাকছে, কারণ রাশি তো বল পেয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই রোহিণী নক্ষত্র অবস্থানের দরুন, তাও আবার লাভের ঘরে। এবং বছরের শুরুতেই এই অষ্টম ঘরে আবার শনির সাথে শুক্রের জুতি তৈরি হয়েছে, যেটা 28 জানুয়ারি পর্যন্ত থাকবে। শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করছে শনির সাথে। এবং শনির সাথে শুক্রের সম্পর্ক কি মিত্রতা। আর বৃহস্পতি অবস্থান করছে এই লাভের ঘর বৃষ রাশিতে, যেটা শুক্রের রাশি।
অর্থাৎ একটা ভালো সময় তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। শনি অষ্টম ঘরে অবস্থান করে এই যে ঢাইয়া চলছিল এই কর্কট রাশির, তো ঢাইয়া চলাকালীন অনেক কাজ স্লো হয়ে গেছিল, মানে যার কোনো দিশা ছিল না যে কাজ কোথায় যে শেষ হবে, সত্যি কি সেই কাজটা শেষ হবে না শেষ হবে না, যে সত্যি কি ওখান থেকে কোনো লাভ পাওয়া যাবে না লাভ পাওয়া যাবে না, না লোকসান হয়ে গেল, মানে একটা দিশাহীন অবস্থায় পড়েছিল। যে কোনো জায়গায় কর্মের যোগাযোগ, মানে সেই যোগাযোগটাই ছিল না সেই সময়, যে সময় এই শনিদেবের ঢাইয়া চলছিল, মানে একটা দিশাহীন অবস্থায় ছিল। এবার সেই দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তা কাজের একটা দিশা আসবে এবং একটা দার্শনিক চিন্তা, একটা আদর্শবাদী নীতি দ্বারা সেইখান থেকে লাভ কিভাবে বের করে নিয়ে আসতে হয়, এরকম কিন্তু চিন্তাভাবনা কর্কট রাশি এ সময় পাবে এই শনির নক্ষত্র পরিবর্তন হওয়ার দরুন। ঢাইয়া যখন চলে তখন চন্দ্রের সাথে একটা কানেকশন হয়ে যায়, রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করে, অর্থাৎ রাশির সাথে একটা ষষ্ঠক যোগ তৈরি হলো, যার জন্য একটা বাজে প্রভাব রাশির উপর পড়ে। এবার রাশিটা তো চন্দ্র দ্বারা তৈরি হয়, তাহলে এখানটাতে চন্দ্র যথেষ্ট পীড়িত হয়ে গেল। এবার যখনই শনি নক্ষত্র পরিবর্তন করলো, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করলো, আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, তাহলে শনি এবার বাধ্য যে কাজগুলো দীর্ঘমেয়াদী ছিল সেই সমস্ত কাজ থেকে এবার মানে একটা সাকসেসের পথ তৈরি করে দেওয়া। শনি একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে, 2.5 বছর পর্যন্ত থাকে, যার জন্য প্রভাবের সব থেকে বেশি হয়, এবং শনি যে ফলটা দেয় সেটাও কিন্তু আবার দীর্ঘস্থায়ী হয়। একটা এর মধ্যে স্থায়িত্ব থাকে, শনি দ্বারা যে ফলটা প্রাপ্ত করবে কর্কট রাশি, তার মধ্যে কিন্তু এই সময় একটা স্থায়িত্ব থাকবে এবং দীর্ঘদিন প্রভাব থাকবে। এবার নক্ষত্রটা পরিবর্তন করে ফেলেছে, একটা ভালো নক্ষত্র শনি এই সময় মানে অবস্থান করছে এই অষ্টম ঘরে, তাহলে প্রভাবটা কিন্তু অবশ্যই ভালো ফল দিবে এবং এর প্রভাব দীর্ঘদিন অর্থাৎ ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এই সময় এই কর্কট রাশির। অর্থাৎ 29শে মার্চ পর্যন্ত কর্কট রাশির কর্মজীবন যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যে কাজগুলো বাধার উপর বাধা পাচ্ছিল সেই কাজগুলো এবার সফলতার দিকে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের ইনকামের ঘর। অষ্টম ঘর হচ্ছে গভীর জ্ঞান, রিসার্চ জাতীয় বিদ্যা, তার সাথে সংঘর্ষ। তাহলে অষ্টম ঘরে শনির ফল ছিল সংঘর্ষ তৈরি করা, সেটা কোথায়? নিজের কর্মক্ষেত্রে। অর্থাৎ এই সময়ে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং রোজগারের যথেষ্ট ইনকাম ভালো হবে, কারণ শনি নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে। আগে ছিল শতবিশা নক্ষত্রে, এখন অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। এবার যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্ম থেকে যথেষ্ট ইনকাম এই সময় পাবে। তবে বেশি লাভ হবে সেটা হচ্ছে শিক্ষার দিকে। যারা কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান অর্জন করছেন, কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়টা হতে যাচ্ছে। এরপরে 29শে মার্চ যখন শনি রাশি পরিবর্তন করবে তখন নবম ঘরে অবস্থান করবে এবং নবম ঘরে অবস্থান করছে রাহু, যেটা হচ্ছে মীন রাশি। এবার রাহুর সাথে শনির কিন্তু জুতি তৈরি হয়ে যাচ্ছে। এটা 18ই মে পর্যন্ত চলবে, প্রায় 2 মাসের মতন। তো শনি যখন রাশি পরিবর্তন করবে তখন এই দুটি গ্রহ শনি আর রাহু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে প্রভাবিত হবে, তার সাথে শনি রাহুও প্রভাবিত হবে। ভাগ্যের ঘরে অবস্থান করছে মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির রাশি, এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে প্রভাবিত হবে এবং দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো সেই গুণগুলো আবার যথেষ্টভাবে বৃদ্ধি পাবে রাহু আর শনির মধ্যে। ত্রিকোণে যখন কোনো পাপ গ্রহ অবস্থান করে তখন তার পাপ প্রভাব নষ্ট হয়ে যায় যদি কোনো পাপ গ্রহ, এবং সেই ঘরের ফলে যথেষ্ট কমিয়ে দেয়। কিন্তু যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে আবার বৃদ্ধি করে দেয়, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতির ফলেও বৃদ্ধি করবে। অর্থাৎ একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই কর্কট রাশির, এবং লাভের রাস্তা তৈরি হবে রোজগারের ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের লাভের রাস্তা যথেষ্ট তৈরি হয়ে যাবে। এবং নবম ঘর থেকে হায়ার এডুকেশন জিনিসটা দেখা হয়। আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। নবম ঘর থেকে উচ্চশিক্ষা, তাহলে কি হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে। যারা উচ্চশিক্ষা হায়ার এডুকেশন লাভের জন্য বহুদিনের স্বপ্ন বিদেশে যাবে, ভালো কলেজে অ্যাডমিশন নেবে, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হয়ে যাচ্ছে।
আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ইন্টারন্যাশনাল কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, তার সাথে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য ভালো, কিংবা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা বিদেশে যে কর্মহীন অবস্থায় রয়েছে তাদের এই সময় কর্মলাভ হবে, এটাও যথেষ্ট ভালো সময় হচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে 2025-এ যথেষ্ট ভালো প্রভাব দিবে দেবগুরু বৃহস্পতি এবং ভালো দায়িত্ব পালন করবে 2025-এ কর্মক্ষেত্রের দিকে। 2.5 বছর ধরে যে জ্বালা যন্ত্রণা পেয়ে আসছিল কর্কট রাশি শনিদেবের ঢাইয়া চলাকালীন, এবার যথেষ্ট কর্মজীবনে ভালো ফল পেতে যাচ্ছে। 14ই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে দ্বাদশ ঘর মিথুন রাশিতে। আবার 18ই মে রাহু রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। এই অষ্টম ঘরে অবস্থান করবে এবং সেই সময়ও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করবে 22শে নভেম্বর পর্যন্ত। 22শে নভেম্বরের পর তারপর নক্ষত্র পরিবর্তন করবে। এবার 14ই মে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন মিথুন রাশিতে অবস্থান করবে, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই রাহুর উপরে পড়বে। আর অপরদিকে শনি ভাগ্যের ঘরে তখন একা হয়ে যাবে এবং অবস্থান করবে নিজেরই নক্ষত্রে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। এই সময়কালে যারা কোর্ট কেস মোকদ্দমায় বহুদিন ধরে ঝুলছিলেন, কোনো কেস অমীমাংসিত ছিল, এই সমস্ত মোকদ্দমার কেস সুষ্ঠু মীমাংসা হবে। আধ্যাত্মিক চেতনার উপর বিশেষ রুচি বাড়বে, তীর্থস্থান ভ্রমণ হবে। দীর্ঘদিন ধরে যে শত্রুরা পিছনে লেগে এসেছিল সেই শত্রুরা এবার দূরে সরে যাবে এবং এই সময়কালে কর্মলাভের প্রবল সম্ভাবনা তৈরি হবে, বিদেশ যাত্রা হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। এই সময়কালে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, ওকালতির কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়। যারা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করছেন, কারণ সবার তো আর বিদেশ যাওয়ার সম্ভব নয়, হয়তো বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এরপরে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করবে উচ্চ অবস্থায়। এই সময়কালে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে এই কর্কট রাশি। একে উচ্চ অবস্থায় থাকবে, আবার তার নবম দৃষ্টি দিয়ে নিজের ভাগ্যের ঘর মীন রাশিকে দেখবে এবং মীন রাশিতে অবস্থান করছে শনি, অর্থাৎ শনির উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, নিজের নক্ষত্র অবস্থানগত এই দেবগুরু বৃহস্পতির। এ সময় ভাগ্য 100 গুণ এগিয়ে থাকবে এই কর্কট রাশির। ব্যবসা বাণিজ্যে খুব ভালো রেজাল্ট দেবে, একাধিক লাভের রাস্তা তৈরি হবে। যারা সোনার ব্যবসার সাথে যুক্ত, তামা, পিতল, কাঁসা, ব্রোঞ্জ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়। যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, বড় বড় বিল্ডিংয়ের কাজে যুক্ত রয়েছেন, যারা রাস্তাঘাটের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এবং এরপরে 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে। সেই সময় কিছুটা সাবধানে থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ উচ্চ ঘরে যখন গ্রহ বক্রী হয়ে যায় তার ফলে কিন্তু যথেষ্ট কমে যায়। তবে যেহেতু আবার শনি ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং নিজের নক্ষত্রই থাকবে শনি, সেই সময় কিন্তু কর্কট রাশিকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে এই শনি। ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো ফল দিবে এই শনি, কারণ ঢাইয়া চলাকালীন শনি তো সপ্তম আর অষ্টম ঘরের ভূমিকা পালন করেছে, এবার ভাগ্যের ঘরে অবস্থান করবে। তাহলে ভাগ্যের ঘরে নিজের নক্ষত্র অবস্থান করবে, তাহলে যথেষ্ট ভালো ফল দিবে। সপ্তম ঘরেরও ফল দিবে, অষ্টম ঘরেরও ফল দিবে, সংঘর্ষও দিবে, আবার উন্নতিও দিবে, আবার ভাগ্যেরও সঙ্গ দিবে, আর্থিক উন্নতিও হবে। এরপরে 5ই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে আবার ফিরে আসবে। দেবগুরু বৃহস্পতি তখন আবার যথেষ্ট ভালো ফল দিবে কর্কট রাশিকে। আবার 22শে নভেম্বরে রাহু নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন অবস্থান করবে শতবিশা নক্ষত্রে, তখন আবার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট প্রভাব দিবে। কিন্তু রাহু উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সারা বছর, এই সারা বছর রাহুর উপর দৃষ্টি থাকবে, আবার কিন্তু শনির উপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ যত রকম প্রতিরোধ যা কিছু ছিল ঢাইয়া চলাকালীন, যে দৃশ্যগুলো এই কর্কট রাশি দেখে এসছে, চোখের জল, নাকের জল সব এক হয়ে গেছে, মান সম্মান মাটির সাথে মিশেছে, অনেক বহু জিনিস দেখে নিয়েছে এই কর্কট রাশি, নিজেদের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সব কিছু। তো এই 2025 একটা যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এই কর্কট রাশির অনেক কিছু সম্ভব হবে এই সময়। যাদের বাড়িঘরের স্বপ্ন ছিল তাদের বাড়িঘরের স্বপ্ন পূরণ হবে, অনেক কিছু স্বপ্ন ভালো জিনিস হবে, সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করবে এই কর্কট রাশি এই সময়। তবে এই 2025-এ যতটুকু ডিস্টার্ব জুলাই মাস পর্যন্ত কেতু করবে,
কারণ কেতু সিংহ রাশিতে রয়েছে জুলাই মাসের 22 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত। এই কেতু কিন্তু যতটা ডিস্টার্ব করার করবে। ধনসম্পত্তির ঘরে কেতু কারক, কিন্তু রাশিটা হয়ে গেছে সিংহ রাশি এবং নক্ষত্র পেয়ে গেছে আবার ওই সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। এবার জুলাই মাসের 20 তারিখে প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, তখন আবার রেজাল্টগুলো যথেষ্ট বৃদ্ধি হবে। তবে যাই হোক, বিগত দিনে যে ভুলভ্রান্তিগুলো হয়েছিল এই কর্কট রাশির, সেদিক থেকে কর্কট রাশিকে সাবধান। সবাইকে নিজের মতন মনে করলে চলবে না। হ্যাঁ, কারণ আপনারা মানে এই কর্কট রাশিকে এক কথায় বলে পরিষ্কার জল, যে জল পান করে মানে জীবন বাঁচে, যার জন্য কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। অতএব এই কর্কট রাশির মধ্যে মায়া মমতা এগুলো একদম ঠুসে ঠুসে ভরা, মানে খুব বেশি থাকে। এরা কারোর দুঃখ দেখতে পায় না, কারোর দুঃখ যদি দেখে তো চোখের কোণায় জল জমে যায়, এরকম হয়ে যায়। সবাইকে নিজের মতন ভাবে, মায়া মমতা একদম এদের মধ্যে সব থেকে বেশি থাকে। এবং এরা যাদের পাশে দাঁড়ায় তাদেরকে কিন্তু সহজে ছাড়তে চায় না, যতই বিপদ আসুক তাকে কিন্তু আগলে রাখে। তো যাই হোক, কর্কট রাশিকে এই সমস্ত জিনিস করলে তো চলবে না, কারণ এই 2.5 বছরে তো যা দেওয়ার দেখে নিয়েছেন, মানে যে সমস্ত দৃশ্য দেখার দেখে নিয়েছেন। অতএব এদিক থেকে সাবধান। আপনাদের এই 2025 যথেষ্ট ভালো বছর হতে যাচ্ছে। অনেক কিছু দেখতে পাবেন জীবনে, অনেক ভালো জিনিস দেখতে পাবেন। তবে আমি তো 4টি মেন গ্রহ নিয়ে আলোচনা করলাম। এবার সারা বছর এই সমস্ত গ্রহর দিক থেকে যথেষ্ট ভালো থাকবে, কিন্তু অন্যান্য তো গ্রহদের পজিশনগুলো রয়েছে, তাদের দিকগুলোও বিচার করতে হবে। তো যখন ওগুলো মাসিক রাশিফল প্রকাশ করব তখন সেগুলো বিভিন্নভাবে আলোচনা করব। তো মোট কথা এই 4টি গ্রহের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে, এবং দেবগুরু বৃহস্পতি বিশেষ ভূমিকা পালন করবে এই কর্কট রাশির। তো যাই হোক, যাদের গ্রহের অবস্থান ভালো না তাদেরকে বিশেষভাবে বলবো আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন, এবং নতুন বছরে নিজেদের যে সমস্যাগুলো, যে ভুলগুলো রয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নিয়ম নাই, আপনারা যেখানে খুশি সেখানটাতে যোগাযোগ করতে পারেন। মোট কথা নিজের কুষ্টিটা অন্তত একবার ভালো জ্যোতিষীর কাছে একবার অন্তত দেখাবেন। তো যাই হোক, যদি আমাদের এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। আপনি এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের উপর ঈশ্বরের যেন কৃপা সর্বদা যেন থাকে, এটাই আমি প্রার্থনা করছি। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।